আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের চারপাশের সবকিছু, এই চেয়ার, টেবিল, এমনকি আমরা নিজেরাও আসলে কি দিয়ে তৈরি? আজ আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজব। আমরা ডুব দেব পরমাণুর একদম ভেতরে, দেখব কিভাবে সবকিছু তৈরি হয়। তো চলুন শুরু করা যাক। আসলে এই প্রশ্নটা কিন্তু নতুন না। হাজার হাজার বছর ধরেই মানুষ এটা ভেবে আসছে। মানে এই যে আমরা শ্বাস নিচ্ছি, জল খাচ্ছি বা রাতের আকাশেও যে তারাগুলো দেখি, এগুলো সবকিছুর মূলে ঠিক কি আছে? মানে একদম ক্ষুদ্রতম লেভেলে গেলে আমরা কি দেখতে পাব? আর সেই প্রশ্নের উত্তরটা হলো অ্যাটম বা পরমাণু। যে কোনো রাসায়নিক মৌলের এটাই হলো সবচেয়ে বেসিক, মানে একদম মৌলিক ইউনিট। এখানে যে হিলিয়াম পরমাণুর ছবিটা দেখা যাচ্ছে, এটাই হলো আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। ভাবা যায় এই ছোট্ট একটা কণার মধ্যেই আমাদের মহাবিশ্বের কত রহস্য লুকিয়ে আছে। তো চলুন এই পরমাণুর একদম ভেতরে ঢোকা যাক। এর ঠিক কেন্দ্রে মানে করে যা আছে তাকে বলে নিউক্লিয়াস। জায়গাটা খুবই ঘন, আর মজার ব্যাপার হলো একটা পরমাণুর প্রায় সবটুকু ওজন বা ভর কিন্তু এই নিউক্লিয়াসেই থাকে। নিউক্লিয়াসের ভেতরে উকি দিলে আমরা প্রথমেই দেখতে পাব প্রোটনকে। এর চার্জ হলো পজিটিভ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা পরমাণুতে ঠিক কটা প্রোটন আছে তার উপরই নির্ভর করে ওটা কোন মৌল হবে। সোজা কথায় প্রোটন সংখ্যাটা হলো একটা মৌলের আইডি কার্ডের মতো, যা দিয়ে তাকে চেনা যায়। প্রোটনের পাশে নিউক্লিয়াসে আরও একজন থাকে, তার নাম নিউট্রন। এর কিন্তু কোনো চার্জ নেই, মানে একদম নিউট্রাল। এর একটাই প্রধান কাজ, পরমাণুর ওজন বা ভর বাড়ানো। নিউট্রন একটা কম বা বেশি হলে কিন্তু মৌলটা পাল্টে যায় না, তার পরিচয় একই থাকে। আচ্ছা, নিউক্লিয়াসের ভেতরের কথা তো হলো। এবার একটু বাইরে আসা যাক। নিউক্লিয়াসের চারপাশে বনবন করে ঘুরছে নেগেটিভ চার্জের আরেক কণা, যার নাম হলো ইলেকট্রন। এগুলো কিন্তু এলোমেলোভাবে ঘোরে না, নির্দিষ্ট একটা কক্ষপথে বা শেলে ঘুরতে থাকে। অনেকটা আমাদের সৌরজগতের গ্রহগুলো যেমন সূর্যের চারপাশে ঘোরে, ঠিক সেরকম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? নিউক্লিয়াসের ভেতরে দুটো কণা, প্রোটন আর নিউট্রন, দুটোই থাকে কেন্দ্রে, কিন্তু কাজ একদম আলাদা। পজিটিভ চার্জের প্রোটন ঠিক করে দেয় মূল্যটা কি হবে, আর নিউট্রন শুধু তার ওজন বাড়ায়। এই ছোট্ট পার্থক্যটা মনে রাখা কিন্তু খুব জরুরি। এখানে একটা মজার ব্যাপার আছে কিন্তু। আমরা ভাবি যে একটা মৌলের সব পরমাণু হয়তো দেখতে একই রকম, কিন্তু না, সবসময় তা হয় না। এদের মধ্যেও কিছু ভেরিয়েশন বা বৈচিত্র্য থাকে। এই জিনিসটাকেই বলা হয় আইসোটোপ। এই যে দেখুন, এখানে হাইড্রোজেনের তিনটা আলাদা রূপ বা আইসোটোপ দেখানো হয়েছে। এদের তিনটার নিউক্লিয়াসের দিকে তাকান। একটা জিনিস কমন, তাই না? প্রত্যেকটাতে প্রোটন আছে মাত্র একটা, কিন্তু নিউট্রন সংখ্যা দেখুন একদম আলাদা। প্রথমটায় একটাও নেই, দ্বিতীয়টায় একটা, আর তৃতীয়টায় দুটো। যেহেতু প্রোটন সংখ্যা এক, এরা সবাই কিন্তু হাইড্রোজেন। শুধু নিউট্রন আলাদা হওয়ার কারণে এদের ওজনটা একটু ভিন্ন। তাহলে আইসোটোপের ব্যাপারটা নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে, তাই না? সোজা কথায় একই মৌলের পরমাণু, যাদের প্রোটন সংখ্যা সেম টু সেম কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা, আর এ কারণেই এদের পারমাণবিক ভরও আলাদা হয়। আর এই আইসোটোপ কিন্তু প্রকৃতিতে খুবই কমন একটা ব্যাপার। যেমন ধরুন কার্বনের কথা। কার্বন 12 আর কার্বন 14 এর দুটো খুব পরিচিত আইসোটোপ। এই কার্বন 14 ব্যবহার করেই কিন্তু পুরানো জিনিসের ভয়েস বের করা হয়। একইভাবে ক্লোরিনেরও আইসোটোপ আছে। আর নামের শেষে এই যে সংখ্যাটা, যেমন 12 বা 14, এটা আসলে প্রোটন আর নিউট্রন মিলিয়ে মোট সংখ্যাটা বোঝায়। আচ্ছা, নিউক্লিয়াসের গল্প তো অনেক হলো। চলুন আবার ইলেকট্রনদের জগতে ফিরে যাই। আগেই বলেছিলাম, ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াসের চারপাশে এলোমেলোভাবে ঘোরে না। ওরা খুব নিয়ম মেনে নির্দিষ্ট কিছু কক্ষপথ বা শেলে সাজানো থাকে। এই আর্গন পরমাণুর ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। খেয়াল করুন, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে ঘিরে কয়েকটা স্তরে বা শেলে সাজানো আছে। এই শেলগুলোর নামও আছে, কে, এল, এম। ব্যাপারটা অনেকটা হাইওয়ের বিভিন্ন লেনের মতো। প্রত্যেকটা ইলেকট্রন নিজের লেনে চলে। আর এই শেলগুলো কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ভরে ওঠে। যেমন একদম ভেতরের শেল, মানে কে শেলে দুটার বেশি ইলেকট্রন থাকতে পারে না। তারপরেরটা, মানে এল শেলে থাকতে পারে সর্বোচ্চ 8টা। আর প্রথম 20টা মৌলের জন্য এম শেলেও সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকে। ওগুলো ভরে গেলেই কেবল
তার পরের শেল অর্থাৎ এন শেল ভরতে শুরু করে। তো আমরা এখন পরমাণুর 3টে মূল কণা প্রোটন, নিউট্রন, ইলেকট্রন চিনে গেছি, আর ইলেকট্রনগুলো কিভাবে সাজানো থাকে সেই নিয়মগুলো জানি। এবার এই জ্ঞানটা কাজে লাগিয়ে চলুন দেখি কিভাবে একটার পর একটা মৌল তৈরি হয়। ব্যাপারটা কিন্তু বেশ মজার। এই যে টেবিলটা, এটা হলো প্রথম 20টা মৌলের একটা ব্লুপ্রিন্টের মতো। এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে কিভাবে একটা করে প্রোটন বাড়ছে আর সাথে সাথে ইলেকট্রনগুলো নিয়ম মেনে এক একটা শেলে বসে যাচ্ছে। যেমন হিলিয়াম বা নিয়নের দিকে তাকান, ওদের শেষ শেলটা কিন্তু ইলেকট্রন দিয়ে একদম ভর্তি, আর এ কারণেই ওরা খুব স্টেবল বা স্থিতিশীল হয়। চলুন আমরা নিজেরাই কিছু মৌল তৈরি করে দেখি। শুরু করা যাক একদম প্রথমটা দিয়ে। 1 নম্বর মৌল হাইড্রোজেন। কি আছে এতে? কেন্দ্রে মাত্র একটা প্রোটন, আর তাকে ঘিরে ঘুরছে একা একটা ইলেকট্রন। মহাবিশ্বের সবচেয়ে সহজ, সবচেয়ে সরল পরমাণু। আচ্ছা, এবার হাইড্রোজেনের নিউক্লিয়াসে যদি আমরা একটা প্রোটন যোগ করে দিই, ব্যাস, সাথে সাথে তৈরি হয়ে গেল হিলিয়াম। ভাবা যায় ব্যাপারটা? মাত্র একটা প্রোটন যোগ করলাম আর সাথে সাথে হাইড্রোজেন থেকে একদম আলাদা ধর্মের একটা নতুন মৌল পেয়ে গেলাম। দারুণ না? তাহলে 3টে প্রোটন হলে কি হবে? ঠিক ধরেছেন, লিথিয়াম। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, প্রথম কক্ষপথটা তো 2টো ইলেকট্রন দিয়ে আগেই ভরে গেছে, তাই না? তাই 3 নম্বর ইলেকট্রনটার জন্য একটা একদম নতুন শেল বা কক্ষপথ শুরু করতে হচ্ছে। আর এই প্যাটার্নটাই কিন্তু চলতেই থাকে। 4টা প্রোটন হলে বেরিলিয়াম, 5টা হলে বোরন, এভাবে একটা একটা করে প্রোটন যোগ হয় আর প্রকৃতির এই বিশাল বর্ণমালা তৈরি হতে থাকে। ভাবুন তো, কতগুলো সহজ নিয়ম, আর তা থেকেই এই মহাবিশ্বের এত বৈচিত্র্য। তাহলে শেষে এসে আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে আসি। কিভাবে মাত্র এই 3টে সাধারণ কণা প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন মিলেমিশে আমাদের চারপাশের সবকিছু তৈরি করে, জল থেকে শুরু করে আকাশের ওই বিশাল তারা পর্যন্ত? উত্তরটা কিন্তু পরমাণুর এই অসাধারণ সুশৃঙ্খল গঠনের মধ্যে লুকিয়ে আছে। ব্যাপারটা নিয়ে যত ভাবা যায় ততই অবাক হতে হয়, তাই না?